উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এই বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। একই সঙ্গে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে আটকে পড়েছেন কয়েকশো মানুষ। সে খবর জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতে তরিকুল, এই মুহূর্তে বাগেরহাটের উপকূলের বাতাসের গতিবেগ কত জানাবেন? বেড়িবাঁধগুলোর কি অবস্থা? বাসিন্দারা সবাইকে আশ্রয় কেন্দ্রে গেছেন কিনা? এবং সেখানে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তার কারণে মোবাইলের নেটওয়ার্ক জনিত যে সমস্যা এবং একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে কিনা জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি শেষ থেকে শুরু করি আপনার প্রশ্ন। সেটি হচ্ছে গত 3 দিন ধরে এখানে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের যে সংকেত যখন এসেছে এই উপকূল দিয়ে বয়ে যাবে, তার কারণেই গত 3 দিন ধরে এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বিদ্যুৎ নাই বললেই চলে। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চলেছে এই জনপদ। অনেক সময় অনেক সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ সহ সবাইকে। আর একটি বিষয় যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি কেমন, এটি আসলে বলবো যে ঘূর্ণিঝড়গুলোর এখন সক্ষমতা বেড়েছে এবং সংখ্যাও বেড়েছে, যে কারণে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ এসে স্বাচ্ছন্দ্যে মানুষ এসেছে এবং তাদেরকে আনার জন্য যে উৎসাহ দেওয়া হয়েছে বা তাদেরকে সচেতন করা হয়েছে, সে বিষয়গুলো যারা ভলেন্টারি সার্ভিস দিয়েছেন বা যারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন তারা কিন্তু যথেষ্টভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারপর তারা দুপুরের পর থেকে সাইক্লোন সেন্টারগুলোতে এসেছে। এবং আমরা দেখেছি যে তাদের প্রথম যে লক্ষ্য ছিল যে যারা বৃদ্ধ রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, যারা গর্ভবতী মা এবং শিশু, এদেরকে মূলত আগে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা, এবং সে লক্ষ্যেই কিন্তু যে কাজ করেছে যারা স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, সিপিপি টিম ছিল, রেড ক্রিসেন্ট ছিল, এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবকরাও কাজ করেছে। তারা দেখেছি তাদেরকে তারা আনতে সক্ষম হয়েছে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে যে তাণ্ডব চলছে আমরা দেখেছি কিছুটা মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে তাণ্ডব। এবং গাছপালা, আমরা যখন শরণখোলা থেকে রায়েন্দা পর্যন্ত এসেছি 10 কিলোমিটার পথ, এই 10 কিলোমিটার পথের বিভিন্ন জায়গায় গাছপালা এবং গাছের ডালপালা রাস্তায় পড়ে আছে এবং কয়েকটা জায়গায় কিন্তু গ্রামবাসী তারা উদ্যোগে, নিজেদের উদ্যোগেই তারা এই রাস্তা পরিষ্কার কাজ করেছে এই ঝড়ের মধ্যে সাধারণ মানুষের সুবিধার জন্য। তো আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের পূর্বে যে সতর্কতা জারি এবং 10 নম্বর মহাবিপদ সংকেত এখানে মোংলা বন্দরকে ঘিরে যেটি দেয়া হয়েছিল, সেই সতর্কতার জারি হওয়ার মহাবিপদ সংকেতের কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করেছে এবং এখনো পর্যন্ত সেটি করে যাচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড় এখনো কিন্তু পুরোপুরি থেমে যায়নি বা এখনো থামার লক্ষণ আমরা দেখছি না। তবে এখানকার মানুষের যে সাধারণ মানুষের কাছে ঘূর্ণিঝড় নিয়ে যে পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে সিডর, আইলা সহ এখানে সুপার সাইক্লোনের যে মোকাবেলা করেছে, ঠিক গতকাল ছিল, গত পরশুদিন অর্থাৎ 25 তারিখে ছিল সিডর দিবস। সেই সিডর দিবসে কিন্তু এখানে একই দিবসের একদিন পরেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু আবারও এই উপকূলে আঘাত হেনেছে। তো এখানে মূল একটা বিষয় হচ্ছে যে সুন্দরবন ঢাল হিসেবে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানকার এই অঞ্চলের সাধারণ মানুষকে রক্ষার জন্য বন যেভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করে থাকে, সেটি কিন্তু এবারও কিন্তু একই রকম হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্যাটাগরি 1-এ কিন্তু পরিণত হয়েছে, যেহেতু 120 কিলোমিটার স্পর্শ করেছে এবং এই 120 কিলোমিটার স্পর্শ করার কারণেই কিন্তু ক্যাটাগরি 1 দেখানো হচ্ছে এই ঘূর্ণিঝড়টিকে, এবং কোথাও কোথাও তার থেকে বেশি গতিতে কিন্তু ঝড় প্রভাবিত হচ্ছে। আমরা এখানকার যে সাধারণ মানুষের যে কাঁচা ঘরবাড়ি রয়েছে, সেই ঘরবাড়ি বা নদীর পাড়ে যে ঘরবাড়িগুলো রয়েছে, সেই সব মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু
তাদের গুরুত্বপূর্ণ মালামাল সহ গবাদি পশু সহ তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে সক্ষম হয়েছে। এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলছি যে তারা যে সহায়তাটা দিয়েছে সেখানে থাকা এবং সেখানে খাওয়া এই ব্যবস্থাটি করেছে। এবং বাড়তি হিসেবে এই উপজেলার যে 91টি আশ্রয় কেন্দ্র রয়েছে সব কেন্দ্রগুলোতেই কিন্তু প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা যেন 3 দিন এখানে অবস্থান করে এবং যাদের ঘর বাড়ি ভেঙে যাবে বা যারা ঘরে বাড়ি দিতে যেতে পারবে না বসত বাড়িতে তাদেরকে মূলত এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। তো আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যে দুটো ফেরিঘাট রয়েছে নদীর, সেই ফেরিঘাটগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু নিরাপত্তার কারণে। এবং এটি 10 নম্বর যে মহাবিপদ সংকেত এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত এখানে কোনো ধরনের নৌ চলাচল এখানে বন্ধ থাকবে যে কোনো ধরনের। সব মিলিয়ে মুক্তি এই ছিল আমার কাছে আজকে সারাদিনের যে এখানকার ঝড়ের তাণ্ডব এবং এখনো পর্যন্ত চলছে তার সর্বশেষ খবর। তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাগেরহাট থেকে। আমরা বলছিলাম যে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে, হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছেন ঝড়ের কবলে পড়ে কয়েকশো মানুষ। সে খবর আমরা জানবো খালেদ সাইফুলের কাছ থেকে। খালেদ, জানাবেন যে যারা আটকা পড়েছেন সেখানে তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? মুক্তি, ঘূর্ণিঝড়ের প্রভাবে মানুষজনের মধ্যে যে আতঙ্ক কাজ করছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং গতকাল থেকে বন্ধ থাকার ফলে এই উপকূলের আশেপাশে যে দ্বীপগুলো রয়েছে হাতিয়া, মনপুরা এবং নিঝুম দ্বীপ, সেখানে যাতায়াতের জন্য যে মানুষগুলো জড়ো হয়েছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সন্ধ্যার পর থেকে সেখানে প্রায় কয়েকশো মানুষ ছিল, 5 থেকে 600 মানুষ ছিল। এখনও কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছেন। যদি কোনো নৌযান ছেড়ে যায় তাহলে তারা সেখানে যাত্রী হবেন, তাদের গন্তব্যে তারা পৌঁছবেন, এই আশায় কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। এখানে সন্ধ্যার পর থেকে এখানে কয়েকশো মানুষের এই ভিড় আমরা দেখে আসছি। তারা এখানে যে দোকান, রেস্টুরেন্টগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন, অর্থাৎ তারা অপেক্ষায় আছেন। তারা অনেক শঙ্কিত। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের বাড়ির ঘরের খোঁজখবর নিয়েছেন, সেখানে অনেকে খোঁজখবর নিতেও পারছেন না যেহেতু হাতিয়া, মনপুরা সেসব এলাকাগুলোর বিশেষ করে নিঝুম দ্বীপ সেখানে কিন্তু পুরোপুরি প্লাবিত একটি ইউনিয়ন। সেখানে 9টি ওয়ার্ডই সেখানে প্লাবনে ডুবে আছে সেখানে এবং হাতিয়াতে প্রায় 60টি ইউনিয়নের 30,000 মানুষ কিন্তু সেখানে পানিবন্দী অবস্থায় আছে। অর্থাৎ মানুষজন কিন্তু সেখানে যে দুর্ভোগে আছেন এবং তাদের স্বজনেরা এখানে অপেক্ষা করছেন, সেখানে আসলে একটি দুর্ভোগের চিত্র তাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুবই শঙ্কিত তাদের পরিবার পরিজন নিয়ে। তারা বলছেন যে কেউ বলছেন যে তারা অনেকক্ষণই সেখানে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, যেহেতু অনেক জায়গাতে বিদ্যুৎ নেই, মোবাইলের চার্জ স্বল্পতার কারণে হয়তো বা সেই বিষয়টিও কাজ করছে। গ্রামীণ এলাকাগুলোতে তারা যোগাযোগ করতে পারছেন না এবং তারা অনেকে বলছেন যে ইতিপূর্বে যেই ঝড়গুলোতে বিগত বছরগুলোতে তারা দেখেছেন, আইলা, সিডরের মতো বড় ঝড়গুলোতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং সেখানে তাদের পশু এবং গবাদি পশু, হাঁস মুরগির ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক ব্যাপক। এবং সেই জন্য তারা এই সংখ্যাটাই তাদের মধ্যে কাজ করছে, যেহেতু উপকূলের বিস্তীর্ণ এলাকাতে তারা কিন্তু গবাদি পশু, হাঁস মুরগি, মাছের ঘের সেগুলো করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করেন। এবং এখানে অনেকেই আসছেন যারা উপকূলের আশেপাশে গবাদি পশু নিয়ে তারা বিক্রি করতে এসেছিলেন, কেউ ধান নিয়ে এসেছিলেন এবং তারা সেখানে কাজ সেরেই কিন্তু ফিরছিলেন। এবং এই অপেক্ষাটা তাদের জন্য একটা আসলে অনেক বিপত্তির, অনেক দুর্ভোগের এবং তারা শঙ্কিত যে তাদের আসলে এই ঝড় কতটুকু ক্ষয়ক্ষতি করবে, তারা তা নিয়ে খুব শঙ্কিত। যদিও এখানে খুব তীব্র বাতাস বেড়েছে এবং সেটা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় কিংবা কি হয় সেটি নিয়ে তারা শঙ্কিত এবং সেটা হয়তো ঝড়ের পর সেটা তারা বলতে পারবেন। রিমালের প্রভাবে আশেপাশে যেন কোনো মানুষজনের মানবিক সহায়তার জন্য এখানে পুরো নোয়াখালীতে 5টি উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মানুষজনের মধ্যে আশ্রয় কেন্দ্রে যাবার প্রবণতাও কিন্তু অনেক কম। এখানে যারা আছেন তারা আসলে প্রতিনিয়তই এরকম ঘূর্ণিঝড়গুলো উপকূলের পাশে থেকে তারা কিন্তু সেগুলো প্রত্যক্ষ করেন। তারা বলছেন যে উপকূলের আশেপাশে যেই ঘূর্ণিঝড়ের প্রতিনিয়ত হচ্ছে সেখানে আশ্রয় কেন্দ্রে না যাবার প্রবণতাটা তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তার সংকট থাকে এবং দেখা যায় যে তারা
প্রাণী এবং বৃদ্ধ শিশু সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাবার জন্য আসলে তারা এটাকেও তারা আসলে অনেক বেশি দুর্ভোগ মনে করেন যে এত মানুষকে নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারবেন কিনা এবং সেগুলোকে নিয়ে যাওয়াটা অনেকটা ঝামেলার মনে করেন। সেজন্য তারা নিজ বাড়িতেই থাকেন এবং বাড়ির নিরাপত্তার বিষয়টিও তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে তারা বাড়ি ছেড়ে যেতে চান না। অনেকেই বলছেন যে ক্ষয়ক্ষতি হলেও তারা তাদের নিজেদের ভিটেতে ঠিকানাতে থাকার চেষ্টা করেন। এখানে উপকূলের যে হাতিয়া এবং মনপুরা নিঝুম দ্বীপে সেখানে প্রাকৃতিকভাবে কিন্তু গবাদি পশু পালন করা হয়, বিশেষ করে মহিষ এবং ভেড়া, ছাগল, কোরবানির পশু, সেগুলো কিন্তু মাঠের মধ্যেই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এবং সেখানে বিপুল পরিমাণ পশু পালন কিন্তু এভাবেই হয়ে থাকে। তো তারা বলছেন যে এই দুর্যোগের সময় সেগুলোকে উঁচু জায়গাতে নিয়ে রাখা হয় এবং কখনো সেগুলো আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নিয়ে যান, কিন্তু সবাই সেগুলো পারেন না এবং যার ফলে যেটি হয় যে তীব্র ঝড়ের মুখে পড়ে অনেক গবাদি পশুকে তারা হারান এবং সেগুলো পানিতে ভাসতে থাকে এবং সাগরে ভেসে যায়। বিশেষ করে হাতিয়া কিন্তু একটি পুরোপুরি সাগর এবং হাতিয়া, মনপুরা এবং নিঝুম দ্বীপ, এই তিনটি জায়গা কিন্তু পুরোপুরি সাগরের মাঝেই তিনটি দ্বীপের অবস্থান এবং একপাশে মেঘনা নদীর বিশাল বিস্তীর্ণ এলাকা, যার ফলে ঝড়ের যে তীব্রতা সেখানে কিন্তু প্রবলভাবে আঘাত করে এবং যার ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপকভাবে মানুষের জনজীবনে প্রভাব ফেলে। বিগত ঝড়ের সময়গুলোতে তারা সে দৃশ্যই দেখে এসেছেন এবং তারা প্রত্যাশা করেন যে এই ঝড় তাদের কোনো ক্ষয়ক্ষতি করবে না এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এবং যারা আটকে আছেন তারা অনেকেই আশা করেছিলেন যে দিনের বেলাও যদি এখানে নৌযান চালু করা হতো। আসলে শঙ্কার কথা ভেবেই কিন্তু এখানে স্থানীয় প্রশাসন নৌযানগুলো বন্ধ রেখেছে। ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতে, রেমাল কেটে যাওয়ার পরবর্তীতে কিন্তু নৌযান স্বাভাবিক হলে তারা ঘরে ফিরবেন এবং তারা প্রত্যাশা করেন দুর্যোগের এই সময়টুকু কেটে যাবে এবং এর পরবর্তীতে আমরা এ নিয়ে আরও বিস্তারিত পরবর্তী খবর আমরা জানাবো। মুক্তি।